শনিবারের সোনাবেলা এবার পঞ্চম বর্ষে পা দিল এবং সেই উপলক্ষে বিভিভি স্টুডিও করেছে এক অভিনব এক্সপেরিমেন্ট। এই সিজনে সমস্ত দল চেষ্টা করেছে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবিকে অডিও ড্রামাতে প্রেজেন্ট করতে। প্রতিযোগী দলগুলির প্রচেষ্টা ভালো মন্দ যাই হোক না কেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের আজকের নিবেদন ছায়ার প্রতিশোধ, পরিবেশনায় গল্প বলা পুতুল। এবার শুনি। নমস্কার, আমাদের আজকের প্রযোজনা ছায়ার প্রতিশোধ, পরিচালনা দীপেন্দ্র চ্যাটার্জি, প্রযোজনায় গল্প বলা পুতুল। আমরা এই গল্পটি হায়দার নামক একটি হিন্দি সিনেমা থেকে নিয়েছি, যার পরিচালকের নাম বিশাল ভরদ্বাজ। ধন্যবাদ। 90 দশকের মাঝামাঝি সময় কাশ্মীরে বিদ্রোহ চরমে। পাকিস্তান সমর্থিত জঙ্গিদের স্থানীয় মানুষরাই রক্ষা করত, আর ভারতীয় সেনাবাহিনী সেই স্থানীয় মানুষদের গ্রামে ঢুকতে পারত না। এই চ্যালেঞ্জ সামলাতে ইন্টেলিজেন্স একটা নতুন গ্রুপ বানায়, ইখওয়ান উল মুসলিমিন, যাদের অনেকেই আত্মসমর্পণ করা জঙ্গি। এই ইখওয়ান গ্রুপ কাশ্মীরে বিদ্রোহ অনেকটা কমিয়ে দেয়। ভারত সরকার ডিসাইড করে আগামী 6 মাসের মধ্যে কাশ্মীরে একটা ইলেকশন করা, গোটা দুনিয়াকে দেখানোর জন্য যে কাশ্মীর এখন কন্ট্রোলে আছে। জেন্টলম্যান, দিল্লি অপারেশন বুলবুল ক্লিয়ার করে দিয়েছে। পুরো সাপোর্ট আছে আমাদের, ফান্ড, গান, লোক সব কিছুতেই। দুশ্মনের দুশ্মন আমাদের বন্ধু, যেই হোক না কেন, ইন্ডিভিজুয়াল, গ্রুপ, সারেন্ডার করা মিলিটেন্ট, ডিটেইনি, আন্ডার ট্রায়াল, যদি তারা হিজবুল মুজাহিদিন আর পাকিস্তানের প্রক্সি ওয়ারের বিপক্ষে থাকে, ওরাই আমাদের লোক। এই অর্গানাইজেশনের নাম হবে ইখওয়ান উল মুসলিমিন। আমরা চালাবো এই অপারেশন। আপনারা লোক সংগ্রহ আর ইনফরমেশনে সাহায্য করবেন। বুলবুল এবার গান গাইবে। ক্যাচ অ্যান্ড কিল শুরু হোক। একটা পুরনো বাড়ির ভেতর একটা লোক চিৎকার করছে ব্যথা। কাশ্মীরে মিলিটেন্ট ইখলাক লতিফ, ডক্টর হিলাল মীর, 50-এর কোঠায় যার বয়স, তাকে ইঞ্জেকশন দিচ্ছেন। চিন্তা করো না কমান্ডার, ঠিক হয়ে যাবে। সিভিয়ার অ্যাপেন্ডিসাইটিস, এক্ষুনি অপারেশন করতে হবে। স্যার, ও তো আমাদের আন্দোলনের মুখ, হাসপাতালে নিয়ে যাওয়ার রিস্ক নিতে পারবো না। রিস্ক নিতেই হবে, নাহলে কাল হেডলাইন হবে কমান্ডার ইখলাক লতিফ মারা গেছে অ্যাপেন্ডিক্স থেকে। আমি একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করি। ঘন্টাখানেকের মধ্যে ডালে দেখা করো, শিকারা ঘাটে। ডাল লেকের উপর শিকারা চলছে। সেখান থেকে ইখলাক লতিফকে নামিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্স এখন চলেছে ডক্টরের বাড়িতে। What is a home? It is brothers and sisters and fathers and mothers. It is unselfish acts and kindly sharing. অ্যাম্বুলেন্সটা আর্মি চেক পয়েন্টে দাঁড়িয়েছে। গাজালা চিনে ফেলে সেটাকে। গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। প্যাসেঞ্জার সিটে ডক্টর হিলাল বসে। এক সৈনিক ওকে চিনে ফেলে। ডাক্তার সাহেব, কেমন আছেন? ভালো আছে। আজ একটু দেরি হয়ে গেল মনে হয়। হ্যাঁ, একটা অপারেশন ছিল। আচ্ছা, ডাক্তার সাহেবকে যেতে দিন। গাজালা জানলা দিয়ে দেখে ব্যারিকেড উঠে গেছে, অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। তারপর সে আবার ক্লাসে মুখ ঘুরিয়ে নেয়। And showing your loved one, you are always caring. একটা হাঁড়িতে সার্জিক্যাল যন্ত্র ফুটছে। গাজালা চুপ করে গ্যাসের সামনে দাঁড়িয়ে, চিন্তিত। ওর হাতের তালুতে পুরনো একটা ক্ষত। হিলাল একটা ট্রেতে যন্ত্র নিয়ে ঘরে ঢোকে। আগুনটা একটু কমাও তো, আর তোমার ভেতরের আগুনটাও। এমন আগুন দিলে ঘরটা জ্বলে যাবে। ঘর না, তুমি পুরো গ্রামটাই পুড়িয়ে দেবে। মানে তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? একজন ডাক্তারের যা করা উচিত সেটাই করছি। তুমি কোন পক্ষের লোক? জীবনের।
হিলাল একটা টেবিল টেনিস বোর্ডের উপর অপারেশন চালাচ্ছে। পাশে মিলিটেন্টরা প্যারামেডিকের মতো সাহায্য করছে। গাজালা অ্যাটিকের নিচে ব্যালকনিতে বসে আছে। ড্রেন পাইপ দিয়ে রক্তমাখা জল নামছে। একজন ছেলে একটা থালা ভর্তি রক্তমাখা তোয়ালে আর যন্ত্রপাতি নিয়ে নিচে নেমে আসে। সেই রক্তমাখা তোয়ালে আর যন্ত্রপাতি দেখে গাজালা জোরে জোরে বমি করতে শুরু করে। হঠাৎ বাইরে টেলিফোন বেজে ওঠে। খুররাম, গজালা টেলিফোনের দিকে তাকিয়ে আছে। ও থেমে যায়। গ্রামে ভোর হচ্ছে। ভোরের আলোয় সেনার ট্রাক গ্রামের মধ্যে এসে থামে। সেনারা দ্রুত নেমে চারিদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ গ্রামে ঢোকে। মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে। মুয়াজ্জিন আর এক আর্মি লেফটেন্যান্ট সেখানে বসে আছে। সালাম আলাইকুম, গুল খান বলছি। আর্মি গ্রাম ঘিরে ফেলেছে, সার্চ অপারেশন চলছে। সব পুরুষ আর ছেলেরা মাদ্রাসা মাঠে জড়ো হন, নারী আর বাচ্চারা ঘরে থাকুন। হিলাল, হিলাল, ক্র্যাকডাউন চলছে গ্রামে। হিলাল জানলা দিয়ে দেখে। সে দেখতে পায় চারিদিকে সেনারা পাহারা দিচ্ছে। সব পুরুষ আর ছেলেরা মাদ্রাসা মাঠে জড়ো হন, নারী আর শিশুরা ঘরে থাকুন। সেনারা সারি করে অবস্থান নিচ্ছে, গ্রাম ঘিরে ফেলছে। শোনো, এই ওষুধ তো 1 লাখকে খাবার আগে খাওয়াবে, আর এটা পরে ব্যথা বাড়লে একটা ইঞ্জেকশন দিতে হবে। যেভাবে শিখিয়েছি সেভাবে দিতে পারবে তো? পারবো। ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনার এই উপকার পুরো কাশ্মীর মনে রাখবে ইনশাল্লাহ। হিলাল ড্রয়ারের থেকে আইডি কার্ড বের করে দরজার দিকে যায়। গাজালা চুপ করে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। হিলালের চোখ গাজালার চোখে পড়ে। ওরা যদি কিছু সন্দেহ করে কেউ বাঁচবে না, না তুমি না আমি। আর হায়দার? হিলাল থেমে যায়। দেয়ালে থাকা হায়দারের ছোটবেলার ছবি দেখে। ঈশ্বর ওর রক্ষক, ওকে ওর মতো থাকতে দাও। সেনারা চারপাশে বন্দুক হাতে পাহারা দিচ্ছে। হিলাল মাথা তুলে যাচ্ছে, সম্মানের সঙ্গে হাঁটছে। একটা আর্ম জিপসি দাঁড়িয়ে, ভেতরে একজন ইনফর্মার, মুখে কালো মুখোশ, শুধু চোখ দেখা যাচ্ছে। বাইরে অফিসাররা দাঁড়িয়ে, সবাই কড়া নজর রাখছে। লোকজন একে একে ইনফর্মারের সামনে এসে দাঁড়াচ্ছে। হিলাল দাঁড়িয়ে দেখে পাশের বিল্ডিং থেকে চিৎকার ভেসে আসছে। सर सर मत मारो ना सर सर नहीं मैं सर उसको छोड़ दो सर 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 उसे कुछ पता नहीं सर छोड़ो सर सर उसको कुछ पता नहीं है। হিলাল দাঁড়ায় ইনফর্মারের সামনে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। হঠাৎ ইনফর্মার গাড়ির হর্ন বাজায়। ওরা জানে আমি এখানে আছি। কালাশনিকভ দাও, কালাশনিকভ। তোমরা চাইলে আত্মসমর্পণ করতে পারো। তোমরা চাইলে আত্মসমর্পণ করতে পারো। আমি ইনশাআল্লাহ 20-25 জনকে নিয়ে মরব। আমরা কেউ আত্মসমর্পণ করব না ইনশাআল্লাহ। ইখলাক লাতিফ, আত্মসমর্পণ করো। ভারতীয় আইনের অধীনে বিচার পাবে তুমি। বন্দুক ফেলে বেরিয়ে এসো, না হলে আমরা প্রত্যাঘাত করতে বাধ্য হব। 1 2 3। হায়দার মীর, 20 বছরের ছেলে, মুখে লম্বা দাড়ি, ভারাক্রান্ত মনে বাসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে।
বাস থামল। একজন সৈনিক বাসে উঠে পড়ে। সবাই ব্যাগ আর আইডি নিয়ে লাইনে দাঁড়ান, বাইরে নামুন। হায়দার ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে লাইনে। একজন সৈনিক ওর আইডি দেখতে চায়। কোথায় যাচ্ছ? শ্রীনগর। আর কোথা থেকে আসছো? আলিগড়। কি করো? পড়াশোনা। আইডি কার্ড দাও। এই নিন। হায়দার আইডি কার্ড দেয়। লেফটেন্যান্ট সাহেব সেটা দেখে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, হিস্ট্রি বিভাগ, এমফিল স্টুডেন্ট। কি নিয়ে রিসার্চ করো? ব্রিটিশ ভারতে বিপ্লবী কবিতা। কি? ব্রিটিশ ভারতে বিপ্লবী কবিতা। তুমি কোথাকার ছেলে? ইসলামাবাদ। সব সৈনিক ঘুরে তাকায়, যেন বোমা পড়েছে। তাঁবুর ভিতর হায়দার একা বসে। জানলা দিয়ে সে বাইরের কাশ্মীর দেখছে। একটা মারুতি 800 এসে থামে। ও গাড়িটা চিনে ফেলে। গাড়ি থেকে একজন মেয়ে বেরিয়ে আসে, সুন্দরী, আত্মবিশ্বাসী, পিঙ্ক সালোয়ার কামিজ আর বেজ কোট পরা, গলায় প্রেস কার্ড ঝুলছে। সে আরশিয়া। চলো। হায়দার বেরিয়ে আসে, দেখে আরশিয়া দাঁড়িয়ে কথা বলছে অফিসারের সাথে। আরশিয়ার চোখে হায়দারের চোখ পড়ে। দুজনেই থেমে যায়। তাদের দুজনের চাহনি আবেগে ভরা। আরশিয়া ওর কাছে এসে ফিসফিস করে, তোমার প্রেম কাশ্মীরের জন্য আর ঠিকানা ইসলামাবাদ? জি স্যার, আমাদের এখানে অনন্তনাগকে ইসলামাবাদও বলা হয়। জানি, কিন্তু আমাদের কাছে একটাই ইসলামাবাদ, ওপারের পাকিস্তানে। আরশিয়া হায়দারের ডায়েরি অফিসারকে দেয়। বাই দ্য ওয়ে, কবিতাগুলো বেশ সুন্দর। সাবধানে থেকো এরকম সুন্দর ইন্সপিরেশনের সঙ্গে। হায়দার হাসবার চেষ্টা করে। আমি বললাম যে ও মিলিটেন্ট না, কবি। আমরা এনগেজড। ও প্রমাণ চাইলো। আমি বললাম ডায়েরি পড়ো। সব কবিতা আমার জন্য লেখা, সেই ছোট্টবেলা থেকে। আর যেটা বলেছি সেটা কি সত্যি না? আর্মি আমার আব্বুকে তুলে নিয়ে গেছে, আর কেউ কিছু জানায়নি আমাকে। পুরো 2 সপ্তাহ আমরা ফোনে কথা বলতাম প্রতিদিন। তুমি, আম্মি, চাচা সবাই আমাকে মিথ্যে বলেছ। তুমি তো মাঝপথে চলে আসতে। আর তোমার আম্মি আমায় বলেছিল কিছু না বলতে। আই এম সরি হায়দার। হায়দার মুখ ঘুরিয়ে নেয়। তোমার যাবার পর অনেক কিছু বদলে গেছে। নতুন রসিকতা শুনেছ, আর 2 মাসের মধ্যেই নির্বাচন। অনেক সময় রসিকতার মধ্যেই সত্যি লুকিয়ে থাকে। তুমি বদলে গেছো হায়দার। আলিগড়ে কোনো হিন্দু মেয়ের প্রেমে পড়োনি তো? আমরা কোথায় যাচ্ছি? তোমার আম্মির কাছে। সে কোথায়? তোমার চাচা খুররামের বাড়িতে। আমি আমার বাড়িতে যেতে চাই। গাড়ি থামে। আরশিয়া হায়দারের চোখে চোখ রাখে। তোমার বাড়ি বলে এখন যা আছে তার বাড়ি নেই হায়দার। বললাম তো আমি আমার বাড়ি যেতে চাই। হায়দার তার বাড়িতে প্রবেশ করে। বাড়ির পুড়ে যাওয়া কাঠামো, পোড়া দেওয়াল, কিছুই আর চেনা যায় না। হায়দার হাঁটছে পুড়ে যাওয়া ঘরের ভেতর। তার চোখে একের পর এক পুরনো সময়ের ঘটনা। ছোট হায়দার ও হিলাল অ্যাটিকে টেবিল টেনিস খেলছে। খেতে আয় হায়দার বেটা। আম্মি ডাকে তাকে। শীতের ভোরে হায়দার ঢুকে পড়ছে কম্বলের নিচে। হিলাল ওকে 10 টাকার নোট দেখিয়ে কবিতা শেষ করতে বলছে। যখনই অন্ধকার আসে তুমি কবিতা হয়ে আলোকিত হয়। মুছে যায় সব কোলাহল, বেঁচে থাকে শুধু জীবনের মানে।
হায়দার মাটিতে পড়ে থাকা একটা ভিডিও ক্যাসেট তুলতে যায়। চোখে পড়ে একটা ছবি, সে, আম্মি আর আব্বু। আম্মি, আমি বড় হলে তোমাকে নিকাহ করব, আব্বুকে তোমার পাশে একদম শুতে দেব না। আরশিয়া ওর কাঁধে হাত রাখে, ওর পাশে এসে বসে। এর মধ্যে বাইরে একটা পুলিশ জিপ এসে দাঁড়ায়। লিয়াকত পারভেজ, আরশিয়ার দাদা। আরশিয়ার গাড়ি দেখে তার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। আরশিয়ার গাড়ি এখানে কি করছে? তুই জানিস আরশিয়া, আমি আমায় চিঠি লেখে না এখন। তার মানে ও কি জানে আমি আসবো না? ও ভুল কিছু করেনি। সে কি? তোর আব্বু জঙ্গিদের লুকিয়ে রাখছিল হায়দার, অপারেশন করছিল ওদের। এটা জানার পর তোর আম্মি কি করতো বলতো? তুই বলতে চাস আমার আব্বু জঙ্গি? না, আমি বলতে চাই ও মানুষ, ডাক্তার, জীবন বাঁচাতে চাইতো। কিন্তু এই জমি এখন এমন জায়গা, জীবন বাঁচানো মানেই অপরাধ, জীবন নেওয়াই ধর্ম। দুজনেই কাঁপছে আবেগে। আরশিয়া হঠাৎ হায়দারকে জড়িয়ে ধরে চুমু খায়। হায়দার প্রথমে হতবাক, তারপর ওর ঠোঁটে জবাব দেয়, আরশিয়া। লিয়াকত, তুই আরশিয়ার হাত ছাড়। তুই কি ভাবছিস এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তুই আমার বোনের সাথে নষ্টামি করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ভাইজান প্লিজ। চুপ করো, তুমি একজন রিপোর্টার আর এই ছেলেটা একটা মিলিটেন্টের ছেলে। চলো এখনই বাড়ি চলো। লিয়াকত, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুই যাবি না, আমি পুলিশ ডাকবো। হায়দার থেমে যায়, গম্ভীরভাবে তাকিয়ে থাকে। আরশিয়াও হায়দারের দিকে তাকিয়ে থাকে, চোখে জল। ধীরে ধীরে বেরিয়ে যায় লিয়াকতের সঙ্গে। হায়দার এখন দাঁড়িয়ে আছে তার চাচার বাড়ির সামনে। প্রবেশ পথে আর্মি পিকেট বসানো, পাহারা দিচ্ছে। ও বাড়ির ভেতরে ঢোকে, ছোট্ট বাগান পার হয়ে ঘরে প্রবেশ করে। তার আম্মি একটা সোফায় বসে, আলতো মেকআপ, হালকা কাজ করা শাড়ি পরা, কিন্তু মুখে বিষণ্ণতা। হায়দার ঢুকতেই গাজালা তাকিয়ে থাকে তার দিকে। মুহূর্তের জন্য যেন সব থেমে যায়। হায়দার, আমার বেটা, তুই কবে এলি? বললিও না, আমি এয়ারপোর্টে তোকে নিতে যেতাম। তো চোখ দেখে মনে হচ্ছে তুই আর আমায় চিনিস না। তোমরা এখানে একসাথে থাকো? তুই তো জানিস না হায়দার, ওর বুকে কি আগুন জ্বলছিল গত কয়েক মাস। তোর আব্বুকে হারানোর পর তো আমি আর ও একে অপরের সান্ত্বনা বেটা। হায়দার ধীরে ধীরে মায়ের দিকে তাকায়। আমি আব্বু মারা যাওয়ার পর তুমি কি করছিলে? আচ্ছা, আমি একটু আমার কাজ করে আসি। তুই তোর মায়ের সঙ্গে গল্প কর, ও তোকে খুব মিস করছিল বেটা। হ্যাঁ না, তোর আব্বু কিন্তু এখনো মিসিং। খুররাম চলে যায়। গাজালা উঠে দাঁড়ায়। খাবে কিছু? তুমি আব্বুর জন্য কেঁদেছিলে? তুই তো ভাবছিস আমি খুব সহজেই ওকে ভুলে গেছি, তাই তো? তুমি তো সেই মানুষটাকে ভুলে গেছো যে আমাকে প্রথম কবিতা শিখিয়েছিল। তুই তো সব বুঝে গেছিস হায়দার, তাহলে এখন আমার বিচার কর। খুররাম তার অফিসের একটা ডেস্কে বসে, সামনে কিছু কাগজপত্র। একপাশে একটা ছোট্ট ফ্রেমে হায়দার গাজালার ছবি। একজন পুলিশ অফিসার আসে। স্যার, ছেলেটা কিছু বলছে না, জিজ্ঞাসাবাদ করলেও চুপ করে থাকছে। আর একটু সময় দাও, হয়তো কথা বললেও বলতে পারে। কথা না বললে আমি ইলেকশনটা জিতবো কি করে? হায়দার জানলার সামনে দাঁড়িয়ে, বাইরে চাঁদ দেখা যাচ্ছে। সে ডায়েরি খুলে নিজের কবিতাগুলো পড়ে। আমাদের রক্তে রাঙানো পথ যখনই হাঁটি,
ছায়ার মতো ফিরে আসে আব্বুর মুখ। গাজালা একা বসে আয়নার সামনে, ওর কানে তখনও বাজছে হায়দারের প্রশ্ন, তুমি আব্বুর জন্য কেঁদেছিলে? গাজালা নিজের চুল খুলে আয়নার দিকে তাকায়, তার চোখে জল। গাজালা থেমে যায়, হায়দার বেরিয়ে যায় ঘর থেকে। হায়দারের চোখের সামনে গ্রামের বাজার, চেকপোস্ট, পাথরের রাস্তা পেরিয়ে যাচ্ছে। পথে লোকজনের মুখে চাপা কানাকানি, কেউ ওকে চেনে, কেউ চেনে না। একটা খালি জায়গায় অনেক লোক জড়ো হয়েছে, ঘন কবর খোঁজার চেষ্টা চলছে। আপনারা যারা নিখোঁজ আত্মীয়দের হাড় চিনতে এসেছেন, তারা হাড়ের পাশে দাঁড়িয়ে পরিচয় দিন, আশা রাখবেন না। হায়দার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। একটা প্লাস্টিকের কভার থেকে হাড় বেরিয়ে আছে। এক বৃদ্ধা বলছে, এ আমার ছেলের হাঁটু। একজন চিৎকার করছে, এ আমার ভাইয়ের দাঁতের ছাঁচ। হায়দার বসে আছে, পেছনের দেওয়ালে একটা পোস্টার, ডিসঅ্যাপিয়ারেন্সেস 8000+ অ্যান্ড কাউন্টিং। হায়দার পোস্টারের দিকে তাকিয়ে থাকে। তখন এক রহস্যময় পুরুষ এসে তার পাশে বসে। বয়স 40-এর কাছাকাছি, চোখে চশমা, গালে দাড়ি, ঠোঁটে হালকা হাসি। তুই সেই হায়দার না? হায়দার চমকে তাকায়। তোর আব্বুর নাম ছিল ডক্টর হিলাল মীর। আপনি কে? এই কাশ্মীরে পরিচয় গোপন রাখাটা একমাত্র পরিচয়। আমি রুহুদার। হায়দার উঠে পড়তে চায়, লোকটা ওর হাত চেপে ধরে। তুই ওকে খুঁজছিস না? আমি জানি ও কোথায় ছিল আর কে ওকে তুলে নিয়ে গিয়েছিল। আপনি কি দেখেছেন? আমি শুধু দেখিনি, আমি ছিলাম সেখানে। সেদিন যখন তোর আব্বুকে সেফ হাউসে নিয়ে যাওয়া হলো, আমি ছিলাম ওর পাশে। ও বেঁচে ছিল। 3 দিন পর আর ছিল না। আমার ছেলেটা হায়দার, ও কবিতা লেখে। ওর কবিতাগুলো একদিন খুব দামি হবে। খুররাম মীর? তোর আব্বুর ছোট ভাই। তোর আম্মির চোখের অশ্রু মুছতে গিয়ে তো তুই এতিম হয়ে গেলি। তুমি কিভাবে এত কিছু জানো? কারণ আমি মরিনি হায়দার। ওরা ভেবেছিল আমি মারা গেছি, কিন্তু আমি বেঁচে আছি। আজও দেখতে পাচ্ছি কারা কারাই কাশ্মীরকে কাঁদাচ্ছে। খুররাম, আমার আম্মি, তারা জানতো? তোর আম্মি না জেনেই অবিচারের সঙ্গে সহবাস করেছে। আমি চেয়েছিলাম আব্বুকে খুঁজে পেতে, কিন্তু যা পেলাম সেটা তার কবরও না, শুধু ষড়যন্ত্রের গন্ধ, রক্ত আর বিশ্বাসঘাতকতা। গাজালা আয়নার সামনে বসে, মুখে অভিমান। পেছনে হায়দার এসে দাঁড়ায়, তার গলা নরম। তুমি জানো আম্মি, যে মানুষটা তোমার গায়ে শাড়ির আঁচল তুলে দিয়েছে, সেই আমার আব্বুকে তুলে নিয়েছে। না 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 হায়দার, তুই এটা সত্যি বলছিস না? রুদার সব দেখেছে। সে ছিল আব্বুর সঙ্গে। খুররাম ওকে আর্মির হাতে তুলে দেয়, আর এখন তুমি এখানে। তুমি কি করে ওকে শাদি করলে? গাজালা কাঁপতে থাকে। হায়দার চলে যায় ঘর থেকে। আমি রক্ত, আমি ইনকলাব। সে তার ডায়েরির পাতা থেকে এই লাইনটি বলে, তারপর ডায়েরি বন্ধ করে পকেটে রাখে। চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন। এই রিভলভার তোর নয়,
সময় এখন এটা ব্যবহার করার। প্রমাণ বোমা নয়, সত্যি দিয়ে জিতবি। আমি কাউকে মারতে চাই না, আমি শুধু চাই সবাই জানুক আমার আব্বুকে কে মেরেছে। যদি সত্যি দিয়ে রক্ত জমে থাকে তাহলে একসময় গুলি ছাড়া সত্যিও খুন হতে পারে। হায়দার ফিরে যায়, ছদ্মবেশে ঘুরে বেড়ায় কাশ্মীরের অলিতে গলিতে। উড়তে থাকে প্রতিশোধের আগুনে। ধর্মের প্রতি ধর্মের প্রতিশোধ, দেশের প্রতি দেশের প্রতিশোধ, মানুষের প্রতি মানুষের প্রতিশোধ। এ এক ভয়ানক আগুন। সেই আগুনে পুড়ে যায় ভালোবাসা, পড়ে আরশিয়া। তুই আসলেই ফিরে এসেছিস। আমরা ভেবেছিলাম তুই কবিতা লিখবি, কিন্তু তোর চোখে দেখি গদ্য লেখা হচ্ছে। আমি চললাম হায়দার। তুই আমার আব্বুকে মেরেছিস, বেশ করেছিস। নাহলে আমার আব্বু তোকে মারতো, বা নিজে মারতো, নাহলে নিজের কোনো লোকদেরকে দিয়ে তোকে মারাতো। আমি চললাম হায়দার। আমি জানি তোর প্রতিশোধ শুধু তোর চাচার বিরুদ্ধে নয়। সেই এক দোষে দোষী আমার আব্বু, আমার ভাইজান, কারণ তারা সবাই তোর আব্বুকে মেরেছে। আমি চললাম হায়দার। আরশিয়ার দেহ মাটির সান্নিধ্য পেতে একটা কবরস্থানে অপেক্ষায় আছে। হায়দারও খুঁজতে খুঁজতে, লোকাতে লোকাতে দুজন বৃদ্ধ মিলিটেন্টের সাথে সেখানেই ছিল। সে দূর থেকে আরশিয়ার নিথর শরীর দেখতে পায়, ছুটে যায় তার কাছে। আরশিয়া, তুই কবরে যাবি? যা। এই পৃথিবী শুধু হিংসা আর রাজনীতির রঙ্গমঞ্চ। আমি আসছি তোর কাছে খুব তাড়াতাড়ি। লিয়াকত, আরশিয়ার ভাইজান, হায়দারকে দেখে। আর নিজের প্রতিশোধ নিতে হায়দারকে জোরে একটা ঘুষি মারে। আরশিয়া, আমি আসছি। আরশিয়া, আমি আসছি। আমি আসছি আরশিয়া। হায়দারের বন্দুকের গুলিতে লিয়াকতের বুক ঝাঁঝরা হয়ে যায়। হায়দার ওই কবরস্থানের মধ্যেই একটা কাঠের বাড়িতে আশ্রয় নেয়। সেনাবাহিনী কবরস্থান ঘিরে ফেলে। খুররম মীরকে সেনাবাহিনীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে হঠাৎ হায়দারের আম্মির আওয়াজ পাওয়া যায়। বেটা, আমাকে একবার ভিতরে ঢুকতে দে, তোর সাথে আমার কথা আছে। তুমি চলে যাও আম্মি। গাজালা নিজের মাথায় বন্দুক ধরে। তুমি চিরকাল আমাকে এভাবে ব্ল্যাকমেল করলে আম্মি, এভাবে নিজের থেকে দূরে পড়তে পাঠালে। আমাকে একবার জড়িয়ে ধরতে দে তোকে। আসো, ভিতরে আসো। এবারে তুমি জিতে গেলে আম্মি। হায়দার, তুই আজ মরবি না। আমি যেটা করেছি সেটা শুধু তোকে বাঁচিয়ে রাখার জন্য করেছি। তুই বাঁচবি। গাজালা বাইরে বেরিয়ে আসে। সে তার গায়ের চাদর সরিয়ে দেয়। তার গায়ে এক্সপ্লোসিভ বাঁধা। সে সুইচ টিপে দেয়। ভাবিজান, খুররমের কোমরের নিচের অংশ শরীর থেকে আলাদা হয়ে গেছে। হায়দার ছুটে বেরিয়ে যায়। আমার মেরে ফেল বেটা। আমি তোর কবিতা, আমি তোর আব্বুকে মেরেছি বেটা। তুই আমাকে মেরে ফেল বেটা। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে চাচা। আমি শুধু রক্তের বদলে রক্তের রীতি ভাঙলাম। তুমি বেঁচে থাকবে চাচা, প্রতিদিন প্রতি রাত শুধু নিজেকে দেখবে। এই কাহিনী শুধু হায়দারের নয়, এই কাহিনী তাদের যারা হেরেছে,
তবু রক্ত নেয়নি। শুনছিলেন গল্প বলা পুতুল, পরিবেশিত অডিও ড্রামা ছায়ার প্রতিশোধ। আমরা নতুন একটি অডিও ড্রামা নিয়ে উপস্থিত হব আগামী শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।